প্রিয়া খুবই মডার্ন এবং অহংকারী প্রকৃতির মেয়ে ছিল, আর সে সবসময় ব্র্যান্ডেড ও দামি দামি পোশাক আশাক পরতে পছন্দ করত। তার কাছে বিভিন্ন ব্র্যান্ডেড দামি পোশাক আশাকের অফুরন্ত ভান্ডার আছে, আর সেই কারণেই তার মাটিতে যেন পা পড়ে না। একদিন প্রিয়ার দাদা অমলের সঙ্গে মালতীর বিয়ে ঠিক হয়, আর কিছুদিনের মধ্যেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রিয়া, আমার বাপের বাড়ি থেকে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস পাঠিয়েছে। আমরা জানি তুমি জিন্স টপ, কুর্তি এই ধরনের পোশাক পরতে পছন্দ করো, তাই আমি নিজে গিয়ে তোমার জন্য শপিং করে নিয়ে এসেছি। এই দেখো। তুমি আমার জন্য শপিং করে নিয়ে এসেছো? মানে তুমি কি করে জানলে যে আমি এইসব জামা পরতে পছন্দ করি? আর দেখি জামাগুলোর দাম কত, সেই বুঝে ভাববো যে এই জামাগুলো পরা আমার উচিত হবে কিনা। এই বলে প্রিয়া তার বৌদির হাত থেকে সমস্ত ড্রেসগুলো নিয়ে নেয়, আর ড্রেসের প্রাইস ট্যাগগুলো দেখতে শুরু করে। প্রত্যেকটা ড্রেস দেখতে সুন্দর হলেও সেই ড্রেসগুলোর দাম তার কাছে অত্যন্ত কম বলে মনে হয়। তাই তখনই প্রিয়া তার বৌদিকে অপমান করতে শুরু করে। ইস বৌদি, আমি এই ফুটপাত থেকে তুলে নিয়ে আসা ড্রেসগুলো মোটেই পরবো না। তুমি জানো আমি একটা জিন্স পরি, তার দাম 10,000 টাকা, আর তোমার নিয়ে আসা সব ড্রেস আর দাম মিলিয়েও 10,000 টাকা হবে না। সব ভিখারিদের মতো জামা কাপড় এনেছো। ইস, এরকম করে বলতে নেই প্রিয়া, আমি অনেক আশা করে তোমার জন্য শপিং করেছি। তুমি যদি জামাগুলো না নাও তাহলে আমার খারাপ লাগবে। ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি জামাগুলো আমাকে দাও। এই বলে প্রিয়া ড্রেসগুলো নিয়ে নেয় আর তাদের বাড়ির কাজের মেয়ে পুষ্পার কাছে চলে যায়, আর সেই ড্রেসগুলো প্রিয়া কাজের মেয়ের হাতে ধরিয়ে দেয়। এর ফলে মালতী এবং তার বরের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কিন্তু প্রিয়ার তাতে কিছু যায় আসে না। এই পুষ্পা, আগের দিন আমার সব ব্র্যান্ডেড এক্সপেন্সিভ জামা কাপড় দেখে তোর খুব লোভ হয়েছিল বল, আর তুই আমার কাছ থেকে একটা পুরানো ড্রেস চেয়েছিলি মনে আছে? এই নে, তোকে আজকে আমি নতুন ড্রেস নিয়ে এসে দিলাম। কিন্তু দিদি, এই ড্রেসগুলো তো বৌদি তোমাকে দিয়েছে, আমি দেখেছি। নতুন বৌদি খুব খারাপ ভাববে। তুমি না হয় 2 দিন জামাগুলো পরো, তারপর আমাকে দেবে। বেশি বড় বড় কথা বলবি না কিন্তু, আমি এই জামাগুলো পরবো না, আর তুই না নিলে রাস্তার ভিখারিকে আমি দান করে দেব। তাই চুপচাপ জামাগুলো নিয়ে নে, এতে তোরই লাভ হবে। এই বলে প্রিয়া পুষ্পাকে সেই সুন্দর সুন্দর জামাগুলো দিয়ে দেয় আর নিজের ঘরে চলে যায়, আর বৌদির উপর অট্টহাসি করে সেখান থেকে চলে যায়। এমন দৃশ্য দেখে মালতীর চোখে জল চলে আসে। তখন পুষ্পা মালতীর চোখে জল মুছিয়ে দেয়। নতুন বৌদি, এই ড্রেসগুলো খুব সুন্দর, আর আমার তো খুব পছন্দ হয়েছে। তুমি জানো আমি এত সুন্দর ড্রেস কখনো পরিনি। আসলে সংসারে টাকা দেওয়ার পর আমার কাছে জামা কাপড় কেনার মতো টাকা থাকে না। তাই তোর ড্রেসগুলো পছন্দ হয়েছে? তাহলে তুই এই জামাগুলো পরবি। হয়তো ঈশ্বর এটাই চাই তুই যাতে ভালো ড্রেস পরতে পারিস, কারণ আমার বড়লোক ননদ সবসময় সুন্দর সুন্দর দামি দামি ড্রেস পরি। তাই ওর চোখে আমার কিনে দেওয়া এই জামা কিছুই নয়। তোকে খুব সুন্দর দেখতে, তাই এই জামাগুলো পরলে তোকে আরো সুন্দর লাগবে। এই বলে মালতী দুঃখী মনে ঘরে চলে যায়। অন্যদিকে পুষ্পা সুন্দর সুন্দর পোশাক আশাক পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুটা দিন কাটে, আর একদিন প্রিয়া শপিং করতে শপিং মলে যায়। এমন সময় তার একটা 4,000 টাকা দামের গাউন এবং 10,000 টাকা দামি জুতা পছন্দ হয়, আর সেই সাথে 7,000 টাকা দামের একটা ব্যাগও পছন্দ করে। শুধু তাই নয়, সেই শপিং মল থেকে সে পারফিউম এবং দামি দামি মেকআপ প্রোডাক্টও পছন্দ করে। এর ফলে প্রিয়া তার দাদার ব্যাংকের টাকা ব্যবহার করে সেই জিনিসগুলো কিনে বাড়িতে নিয়ে আসে। তুই কি করেছিস প্রিয়া? আজ সকালে আমার স্যালারি ঢুকেছে, আর তুই বিকেলের মধ্যেই আমার কার্ড দিয়ে 40,000 টাকা জামা কিনে নিয়ে এসেছিস। হ্যাঁ তো কি হয়েছে, আমি তো আগেও তোর টাকা দিয়েই জামা কিনেছি, আর তুই তো ভালো করেই জানিস আমার দামি জামার কত শখ। আগের ব্যাপার আলাদা ছিল, কেননা তখন আমার বিয়ে হয়নি, আর এখন আমার সংসার হয়েছে। তাই তুই এরকম প্রত্যেক মাসে ড্রেস কিনে আমার টাকা নষ্ট করতে পারিস না। অমল এরকম ভাবে প্রিয়াকে বকাবকি করে। এমন সময় সেখানে মালতী আসে, আর মালতী অমলকে বাধা দেয়, কিন্তু তবুও অমল তার বোনকে খুবই বকাবকি করে। আর প্রিয়া ভাবে হয়তো তার বৌদি দাদাকে এভাবে ননদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এর ফলে প্রিয়ার গায়ে ঝাল লেগে যায়। তুমি দাদাকে আমার বিরুদ্ধে উস্কানি দিয়ে এখন নাটক করতে এসেছো? নিজে এরকম ভিখারিদের মতো 200-500 টাকা শাড়ি পরে ঘুরে বেড়াও, আর আমি দামি জামা কিনেছি বলে আমাকে এখন বকা খাওয়াচ্ছ? তুমি আমার এইসব জামার মর্ম বুঝবে না। বাজে কথা বলো না প্রিয়া, তুমি প্রত্যেকদিন অনেক রকমের ড্রেস কিনে নিয়ে আসো। আমি কি তোমাকে কিছু বলেছি? আর আমার একদম তোমার জামা কেনা নিয়ে কিছু যায় আসে না। চুপ করো। আমি আসলে তোমার ওই মিডল ক্লাস জামা কাপড়গুলো পুষ্পাকে দিয়ে দিয়েছি বলে তোমার গা জ্বলে আছে আমি জানি।
বোন, তুই কিন্তু খুবই বাড়াবাড়ি করছিস। আর যবে থেকে আমি বিয়ে করেছি তখন থেকে তুই এই নাটক শুরু করেছিস, তাই তুই নিজের ব্যবহার পরিবর্তন কর। এই শুনে প্রিয়ার কিছুই যায় আসে না। সে নিজের ঘরে গিয়ে নিজের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ড্রেস আলমারির মধ্যে গুছিয়ে রেখে দেয়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন মালতী সারা বাড়ি পরিষ্কার করছে, এমন সময় সে তার ননদের ঘরে যায় আর ননদের আলমারির দিকে তার চোখ পড়ে। ইস, আলমারিটার কি বাজে অবস্থা। আমি বরঞ্চ ওর আলমারির জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। কলেজ থেকে এসে ও যখন ওর জামা কাপড়গুলো গোছানো দেখবে তখন খুশি হবে আর আমার উপর রাগ করবে না। এই বলে মালতী তার ননদের আলমারি গোছাতে শুরু করে। আর প্রিয়ার আলমারি যেহেতু অনেক বড়, তাই মালতীর ড্রেস গোছাতে ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে যায়। অন্যদিকে প্রিয়া কলেজের বান্ধবীদের সামনে নিজের জামা কাপড় নিয়ে শো অফ করে। এই কিছুদিন আগে আমি একটা গুচির টি শার্ট কিনেছি, আরমানির টি শার্ট, সব্যসাচী কালেকশনের শাড়ি, আরো অনেক ড্রেস কিনেছি। তোরা যেগুলো ভাবতে পর্যন্ত পারবি না। বাহ, দারুণ ব্যাপার। তার মানে তোর কাছে অনেক সুন্দর সুন্দর জামা আছে। সত্যি রে, আমি এত দামি জামা কাপড় পরতে পারি না, কারণ আমাকে আমার বাবা কিনেই দেয় না। তুই অনেক ভাগ্যবতী, কারণ তোর দাদা তোকে এত দামি দামি জামা কিনে দেয়। আমার জামার উপর নজর দিস না, জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু তোর যদি আমার জামা কাপড় দেখতে ইচ্ছা হয় তাহলে আজকে গিয়ে আমার আলমারি দেখতে পারিস। আমার কাছে দারুণ দারুণ কালেকশন আছে। ঠিক আছে, চল আজকে তোর বাড়িতে গিয়ে তোর জামা কাপড়ের কালেকশন দেখব। সোনালী প্রিয়ার জামা কাপড়ের কালেকশন দেখবে বলে খুশি হয়ে কিছুক্ষণের মধ্যে প্রিয়াদের বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে এসে প্রিয়া দেখে যে বৌদি তার অনুমতি ছাড়াই আলমারিতে হাত দিয়েছে। তার সমস্ত জামা কাপড় বৌদি গুছিয়ে দিচ্ছে, যা দেখে প্রিয়া কিছুতেই সহ্য করতে পারে না। সে রাগে তার বৌদির উপর একেবারে ফেটে পড়ে আর মালতীকে খুব খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে। এমনকি তার বান্ধবীর সামনে সে তার বৌদিকে অপমান করতে শুরু করে দেয়। তুমি কার পারমিশনে আমার ড্রেস আর আলমারিতে হাত দিয়েছো? তোমার এত বড় সাহস কি করে হলো? আমার মোটেই পছন্দ নয় যে আমার দামি দামি ড্রেসের কালেকশনে কেউ হাত দেবে। তুমি তোমার ননদ, তাই তোমার আলমারির ড্রেস গোছাবো, তাতে আবার অনুমতি নেওয়ার কি আছে? তুমি জামা কাপড় এমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলে, তাই আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। দেখো এখন কি সুন্দর দেখাচ্ছে। না, আমি চাই না যে আমার ড্রেস আর আমার আলমারিতে কেউ হাত দিক। আর আমি জানি তুমি এত এক্সপেন্সিভ ড্রেস দেখে লোভ সামলাতে পারোনি, তাই এখন ড্রেস গোছানোর নাম করে জামা কাপড় ঝাড়তে এসেছো। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও বলছি। আর কোনোদিনও যদি আমার আলমারিতে হাত দিয়েছো তাহলে তোমার হাত আমি ভেঙে দেব। বিশ্বাস করো, আমি তোমার জামা কেন ঝেড়ে নিতে যাব? তুমি দয়া করে আমাকে আর অপমান করো না প্রিয়া। প্রিয়া তার বৌদির কোনো কথা শুনতে চায় না। সে ভালো করে আলমারির সমস্ত জামা কাপড় গুনে গুনে দেখতে থাকে। আর এমন সময় প্রিয়া তার একটা 3000 টাকা দামের টপ খুঁজে পায় না। এর ফলে প্রিয়া গোটা বাড়ি একেবারে মাথায় করে। আমার টপ কোথায় গেল? আমার দাদা জন্মদিনে আমাকে ওই টপ গিফট করেছিল, দেখেছো? আমি ঠিকই ধরেছি। তার মানে বৌদি আমার টপ চুরি করেছে। তার মানে বৌদি তুমি আমার টপ চুরি করেছো? না না, আমি চুরি করিনি। বিশ্বাস করো, আমি তোমার টপ কেন চুরি করতে যাব? আর তাছাড়া আমি তো এরকম মডার্ন জামা কাপড় পরি না, তুমি তো জানো। আমি তো বিয়ের পর থেকে শুধুমাত্র শাড়ি পরি। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার টপ ফেরত দাও, তা না হলে 3000 টাকা দাও। আর টাকা না দিলে তোমার নামে কিন্তু আমি সবাইকে রটিয়ে দেব যে তুমি তোমার ননদের ড্রেস চুরি করেছো। এমন কথা শুনে মালতী খুবই ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে তার ননদকে 3000 টাকা দিয়ে দেয়। আর সে তার ননদের কাছে নাক কান ধরে এবং আলমারিতে হাত দেওয়ার জন্য ক্ষমা চায়। আর মালতী যখন ননদের ঘর থেকে বেরিয়ে যায় তখন প্রিয়া প্রচন্ড পরিমাণে হাসতে শুরু করে। বহুদিন হলো আমি টপটা আমার বান্ধবীকে দিয়েছি, কারণ আমার ওই ড্রেসটা একদমই পছন্দ ছিল না। এখন বৌদিকে ওই টপ চুরি করার অজুহাতে ফাঁসিয়ে 3000 টাকা আদায় করে নিলাম। আর আজকে এই টাকাটা দিয়ে আমি আবার একটা দামি ড্রেস কিনবো। এই সোনালি, তুই কি যাবি আমার সাথে? তোর যতই ভালো জামার কালেকশন থাকুক না কেন, তোর মন কিন্তু খুবই ছোট। আমি সেই কখন থেকে দেখছি তুই তোর বৌদির সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিস, কিন্তু আমি কিছুই বলিনি। কিন্তু তুই এখন মিথ্যা কথা বলে তোর বৌদির কাছ থেকে টাকা নিয়ে নিলি। আমি তোর সঙ্গে একদমই মিশবো না। আর আমার এত দামি জামা কাপড় দেখারও কোনো দরকার নেই। যেসব মানুষের মন ছোট হয় আর মনের মধ্যে পাপ ভরা থাকে, তারা যতই দামি জামা কাপড় পরুক না কেন, তারা কখনো দেখতে সুন্দর হতে পারে না।
এই বলে সোনালি সেখান থেকে চলে যায়, কিন্তু প্রিয়ার তাতে কিছু যায় আসে না। সে সন্ধ্যাবেলা আবার শপিং করতে যায় আর নিজের জন্য অনেক দামি দামি জামা কাপড় কিনে বাড়িতে নিয়ে আসে। আর সে নিজের ড্রেসের কালেকশন একেবারে সুপারস্টার হিরোইনদের মতো করে ফেলে। সেখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি সুন্দর সুন্দর পোশাক আশাক থাকে। আর প্রত্যেকদিন প্রিয়া সেই ড্রেস পরে বাড়ির বাইরে বেরোয়, তখন সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এর ফলে প্রিয়া মনে মনে খুবই আনন্দ পায়। প্রিয়া, আমি আমার বিজনেস পার্টনার সুজয়ের সাথে তোর বিয়ে ঠিক করব। অনেক হয়েছে, এবার তুই শ্বশুর বাড়ি গিয়ে সংসার কর আর তাদের টাকাতেই জামা কাপড় পরবি। আজ সন্ধ্যাবেলা সুজয় আসবে তোকে দেখতে। দাদার কথা শুনে প্রিয়া খুবই খুশি হয়, কারণ সুজয় খুবই হ্যান্ডসাম এবং তার ড্রেসিং সেন্সও খুবই সুন্দর। তাই প্রিয়া সুজয়ের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারে না। আজ আমি এত সুন্দর একটা ড্রেস পরবো যা দেখে সুজয় একদম অবাক হয়ে যাবে, আর ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। তার উপর দামি পারফিউম আর মেকআপও আজকে ব্যবহার করব আমি। এই বলে প্রিয়া সন্ধ্যা নামলেই সুন্দর একটা জামা পরে এবং মেকআপ করে তৈরি হয়। কিছুক্ষণের মধ্যে সুজয় বাড়িতে এলে প্রিয়া সুজয়ের সঙ্গে গল্প করে, কিন্তু তখনও সুজয়ের প্রিয়াকে পছন্দ হয় না, কারণ সুজয় ভেবেছিল প্রিয়া হয়তো আজকে সাধারণ চুড়িদার পরবে। তাই প্রিয়াকে এরকম জাঁকজমকপূর্ণ গাউন পরে থাকতে দেখে সুজয়ের মোটেই ভালো লাগে না। আর এমন সময় হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। কিরে পুষ্পা, তুই এখন আমাদের বাড়িতে কি করতে এসেছিস? কিছু সমস্যা হয়েছে? না বৌদি, আসলে তোমার দেওয়া চুড়িদার পরে আজকে আমি মাকে নিয়ে ঘুরতে যাব। দেখো আমাকে কেমন লাগছে, আর এই চুড়িদারটা খুব সুন্দর, একেবারে পরীদের মতো। এত সুন্দর চুড়িদার এত কম দামে পাওয়া যায় আমি তো ভাবতেও পারিনি। পুষ্পাকে দেখতে যেহেতু খুবই সুন্দরী, তাই তাকে লাল রঙের চুড়িদার পরে একেবারে পরীদের মতো দেখায়। আর এর ফলে সুজয় কিছুতেই পুষ্পার দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু পুষ্পকে বিয়ে করতে চাই। ও ভীষণই সুন্দর দেখতে। ভেবেছিলাম প্রিয়া হয়তো যেমন পোশাক পরবে, কিন্তু না, প্রিয়ার পছন্দের সাথে আমার পছন্দের মিল নেই, তাই আমি ওকেই বিয়ে করব। কি, তুমি শেষ পর্যন্ত কাজের মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, ও তো অনেক সুন্দর, আর কাজের মেয়ে বলে কেউ মানুষ নয় নাকি? তাই আমি ওকেই বিয়ে করবো, ব্যাস। আর অমল, তোকে আমি এই বলে দিলাম, আমার এটাই ফাইনাল সিদ্ধান্ত। সুজয় এমন কথা বললে সকলে অবাক হয়ে যায়, আর পুষ্পা খুবই লজ্জা পায়। তখন মনে মনে প্রিয়া তার বৌদির দেওয়া জামার মর্ম বুঝতে পারি, কিন্তু এখন বুঝেও কোনো লাভ হয় না। পুষ্পা, আজকে আমি তোর জন্য খুব খুশি। তুই সুজয়ের সঙ্গে খুব ভালো থাকবি, আর তোর জীবনে কখনো কোনো কষ্ট হবে না। তোকে আর লোকের বাড়িতে কাজও করতে হবে না। সব তোমার জন্য হয়েছে বৌদি। আর প্রিয়াদি, তুমি যদি সেদিনকে আমাকে এই জামাগুলো না দিতে, তাহলে আজকে আমি এই দিনটা দেখতে পেতাম না। আসলে জানো তো, সবকিছু কিন্তু দাম দিয়ে বিচার করা উচিত নয়, ভালোবাসা দিয়ে বিচার করা উচিত। এই যা যা, বেশি বড় বড় কথা বলিস না। আজকে যদি আমি এই চুড়িদার পরতাম, তাহলে সুজয় আমাকেই পছন্দ করত। এই বলে প্রিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে সুজয় এবং পুষ্পার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। কিন্তু সেই ঘটনার পর থেকে প্রিয়ার কখনো দামি দামি পোশাক আশাক পরার জন্য লাফালাফি করে না, কারণ তার সুজয়ের মতো ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেছে। অন্যদিকে সুজয় পুষ্পার সঙ্গে সুখে শান্তিতে সংসার করে। মালার বিয়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল। এমন সময় সে অধীর আগ্রহে তার মেকআপ আর্টিস্ট দেবিকার আসার জন্য অপেক্ষা করতে থাকে। দেবিকা বাড়ির বাইরে থেকে উকি মেরে দেখতে পায় সে যাকে সাজাবে বলেছে তার সঙ্গে আরো বেশ কয়েকজন মহিলা একই ঘরে উপস্থিত আছে। এমন অবস্থায় দেবিকা নিজের মুখ লুকানোর জন্য সাথে সাথে নিজের মাথা ঘোমটা দিয়ে ঢেকে মুখে একটা মাস্ক পরে নেয়। দেবিকা মাথায় ঘোমটা দিয়ে মুখে মাস্ক পরে এসেছে দেখে মালা, প্রিয়া এবং বিয়েবাড়ির বাকিরাও বেশ অবাক হয়। তুমি নতুন বউয়ের মেকআপ করতে নিজে এরকম নতুন বউ সেজে এসেছো কেন? তোমার সাজ দেখে তো তোমাকেই চিনতে পারছি না আমরা। আসলে বাড়ির বাইরে বেরোলে আমি এমন মুখ ঢেকেই রাখি। বাইরে যা রোদ আর ধুলোবালি, আমার স্কিন নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্যই। আমার দিদিকে ব্রাইডাল মেকআপ করাতে কোন বিখ্যাত আর্টিস্ট এলো সেটা একবার দেখতে পাবো না? একবার তো একটু মুখটা দেখাতেই পারেন। আমাদের বাড়ির ভেতরে তো ধুলোবালি কিংবা রোদ কিছুই নেই। এতজনকে মুখ দেখালে কেউ না কেউ ঠিক আমাকে চিনে ফেলবে, তারপর আমার নিজের খেল দেখানো বন্ধ হয়ে যাবে। এত বোকা কাজ আমি করব না। ছেড়ে দে, উনি যখন চাইছেন না তখন ওনাকে বাধ্য করেও লাভ নেই। আপনি একদম চিন্তা করবেন না, আমরা কেউ আপনাকে মাস্ক খুলতে বলবো না। এই বলে মালা দেবিকাকে নিয়ে তার ঘরের ভেতরে চলে যায়। মালার সঙ্গে সঙ্গে প্রিয়াও সেখানে আসে। সাজানো শুরু করার আগে আমার একটা শর্ত আছে, আমি সেটা বলতে চাই। আর সেটা হচ্ছে, আমি যতক্ষণ সাজাবো ততক্ষণ যে সাজছে সে ছাড়া আর কেউ যেন এই ঘরে উপস্থিত না থাকে। অন্য কেউ থাকলে আমার সাজানোতে খুব অসুবিধা হবে।
আর তো কেউ আসেনি, শুধু আমি এসেছি। আমি তো দিদির নিজের বোন, আমিও কি থাকতে পারবো না? এরকম কথা তো আগে কখনো শুনিনি। না, থাকতে পারবেন না। আমার সাজের সময় কেউ কথা বলে আমাকে কোনো রকম ভাবে অমনোযোগী করে তুলুক, সেটা আমি চাই না। তাই আপনি এখন বেরিয়ে যেতে পারেন। আর লক্ষ্য করবেন যেন অন্য কেউ ভেতরে না আসে। দেবিকার কথা শুনে প্রিয়া না চাইতেও ঘর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আরো একটা কথা, সেটা হচ্ছে যতক্ষণ না আমার মেকআপ করা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনি একবারও আয়না দেখবেন না। আমি এভাবেই আমার সমস্ত ক্লায়েন্টকে সাজাই। দেবিকা সব কথা মালার বড্ড অদ্ভুত মনে হলেও তবুও সে কোনো রকমের উচ্চবাক্য না করেই তার কাছে সাজতে শুরু করে দেয়। রথিন বাবু তার দুই মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছে। তার অর্থের অভাব থাকতে পারে, কিন্তু সে কখনো তার দুই মেয়ের এক মেয়েকেও ভালোবাসা বা পরিচর্যার অভাব হতে দেয়নি। কয়েকদিন আগেই রথিন বাবুর বড় মেয়ে মালার বিয়ে ঠিক হয়েছে তাদের শহরেরই একজন ব্যবসায়ী চন্দনের সঙ্গে। চন্দন খুবই ধনী না হলেও তার নিজের একটি বড় দোকান আছে, আর সেই দোকানের বিক্রি দিয়ে হেসে খেলে তাদের সংসার চলে যায়। মালার খুব ইচ্ছা সে তার বিয়েতে খুব সুন্দর করে ব্রাইডাল মেকআপ করবে, কিন্তু তার মনে ভয় থাকে অর্থের অভাবে তার এই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা। তুই চিন্তা করিস না দিদি ভাই, তোর বিয়েতে যেরকম ইচ্ছা আমি তোকে সেরকম ভাবে সাজিয়ে দেব। তুই শুধু মন খারাপ করিস না। হ্যাঁ, এমনিতে কোথাও ঘুরতে গেলে বা অন্য কোনো বিয়ে বাড়িতে গেলে তুই সাজিয়ে দিস সেটা ঠিক আছে, নিজের বিয়েতেও কি আমি তোর কাছেই সাজবো? আমার জন্য কি কোনো ভালো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আসবে না বল? আমাদের পাড়ার কতজনকে আমি বিয়েতে সাজিয়ে দিলাম বলতো? আগের বছর তোর বান্ধবীর বিয়েতে আমিই তো সাজিয়ে দিয়েছিলাম। তোর কি আমার সাজানো পছন্দ হয়নি? অন্যের বিয়ের সঙ্গে আমার বিয়ের তুলনা কেন করছিস? রূপার কাছে পয়সা ছিল না বলে ও তো বিয়েতে ব্রাইডাল লেহেঙ্গাও পরতে পারেনি। কিরকম একটা সস্তা সাদামাটা লেহেঙ্গা পরে বিয়ে করেছে, আমিও কি তাই করছি নাকি? তুই দামি মেকআপ আর্টিস্ট চাইলে তো বাবা তোর জন্য সেটারও ব্যবস্থা করে দেবে। তোর বিয়েতে এত খরচা হচ্ছে, তার উপর এই মেকআপের এক্সট্রা খরচা বাবার উপর চাপিয়ে দিলে কি হবে বল? এমন ঢং করছিস যেন বাবার অসুবিধাটা শুধু তুই বুঝতে পারছিস, আমি বুঝতে পারছি না, তাই তো? বাবা এত টাকা খরচা করছে, এত লোক নিমন্ত্রণ করতে পারছে, আর আমাকে একটা ভালো মেকআপ আর্টিস্টকে দিয়ে সাজাতে পারবে না? ছাড়, বাদ দে, তোর সঙ্গে কথা বলে আমার ভুল হয়েছে। এই বলে মালা সেখান থেকে চলে যায়। মালার কথা শুনে প্রিয়ার খুবই খারাপ লাগে। সে বুঝতে পারে তার দিদি নিজের বিয়ে নিয়ে বড্ড বেশি উৎসাহিত। এই বিয়েতে তার দিদি কোনো রকমের কমতি রাখতে চায় না, তাই প্রিয়াও আর কিছু না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। মালার মনে বড় আর্টিস্টকে দিয়ে ব্রাইডাল মেকআপ করানোর ইচ্ছা যেন বাড়তেই থাকে। তাকে কেউ বোঝাতে এলেও সে কারোর কথাই শোনে না। সে সব রকমের চিন্তা ভাবনা ভুলে তার হবু স্বামীকেও তার এই ব্রাইডাল মেকআপ করার ইচ্ছাটা জানায়। আমি জানি এভাবে আমার তোমার সঙ্গে বিয়ের আগে দেখা করাটা ঠিক হয়নি, কিন্তু আমার বাড়ির কেউ তো আমার কোনো কথাই শুনছে না, তাই আমি ভাবলাম তোমাকেই বলি। আমি তো শুনেছিলাম তোমার বোন নাকি খুব সুন্দর সাজাতে পারে, তুমি তো ওর কাছেই সাজতে পারো। শুধু শুধু পয়সা খরচ করে দামি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আনানোর কোনো তো মানেই হয় না। আমি তোমার কাছে সাহায্য চাইতে এলাম, আর তুমি আমাকে এই একই রেকর্ড শুনিয়ে যাচ্ছ। এই কথাটা তো আমার বোন বলছিল, সেই যখন একই কথা শুনতে হবে তাহলে আর শুধু শুধু তোমার কাছে এলাম কেন? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে বলো আমি কি করতে পারি। বিয়ের আগে আমি আমার হবু বউকে আমার উপর রাগাতে চাই না। তুমি আমার জন্য একটা ভালো মেকআপ আর্টিস্ট ঠিক করে দাও, সে যেন আমার বিয়েতে আমার বাড়িতে এসে আমাকে সুন্দর করে ব্রাইডাল মেকআপ করিয়ে দেয়। আতিপাতি কোনো আর্টিস্টকে বলবে না, কিন্তু একটু খোঁজ খবর নিয়ে ভালো একটা আর্টিস্টকেই ডাকবে, ঠিক আছে? ভালো আর্টিস্টের তো অনেক খরচ, শুধু মেকআপ করাতেই তো 15-20 হাজার টাকা নিয়ে নেবে। সেই টাকাটা যদি আমি আমার রিসেপশনে খরচ করি তাহলে আমি তো আরো 2-1টা আইটেম খাবারের লিস্টে বাড়িয়ে দিতে পারবো। সেই তো বিয়ে বাড়িতে আসা 1-2 লোক খাবার নিয়ে নিন্দা করবেই। তুমি যতই ভালো খাবার বানাও না কেন সেটাতে খুঁত ধরবেই। তার চেয়ে বরং আমি নিখুঁত করে সাজি, যাতে তোমার বউকে নিয়ে সবাই তোমার কাছে প্রশংসা করতে পারে। চন্দন একেবারেই বুঝে উঠতে পারে না সে কি বলবে। মালা একভাবে চন্দনের কাছে একটা কথা নিয়েই জেদ করতে থাকে। শেষ পর্যন্ত চন্দন মালার কথাই রাজি হয়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মালা তার নিজের বিয়েতে সাজবে বলে নামি দামি মেকআপ আর্টিস্টদের খোঁজ করতে থাকে। সে অনেকের সঙ্গেই কথা বলে, কিন্তু কারোর কাছেই তার যেন নিখুঁত বলে মনে হয় না। এমনই একদিন অনলাইনে সে একজন মেকআপ আর্টিস্টের নাম্বার পায়, আর তার সঙ্গে দেখা করে সে কেমন সাজতে চায় সেই বিষয়ে মেকআপ আর্টিস্টকে বলে। আপনি যেরকম সাজতে চাইছেন সেরকম সাজালে কিন্তু আপনাকে কম করে 10 থেকে 12 হাজার টাকা খরচ করতে হবে। আপনি রাজি তো? আগে বলুন, আপনি আমাকে আমার বিয়েতে একেবারে করিনা কাপুরের মতো সাজিয়ে দিতে পারবেন কিনা? তাহলে আপনি যত টাকা চাইবেন আমি ততই দেব।
আমি তো শুনেছিলাম চন্দনের নাকি কোনো গরিব বাড়িতে বিয়ে হচ্ছে। এই মেয়েটা তো মোটেই গরিব বলে মনে হচ্ছে না। তা না হলে আমি যত টাকা চাইবো তত টাকা দেওয়ার জন্য রাজি হতো না। আমার কি, আমি আমার কাজ করতে পারলেই শান্তি। বলুন, আপনি করিয়ে দিতে পারবেন তো? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আর অন্য কাউকে সাজানোর কথা বলবো না। আপনার কাজ আমার ভালো লেগেছে, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ভালো তো লাগবেই। আমি তো সব বড় বড় সেলিব্রিটি মেকআপ আর্টিস্টদের কাজের ছবি নিয়ে নিজের প্রোফাইলে রেখেছি, ওগুলোতে একটাও আমার কাজ নয়। আপনি কখন থেকে চুপ করে আছেন? আপনি কি আদৌ আমার বিয়েতে আমাকে সাজাতে পারবেন? আপনি একদম চিন্তা করবেন না। আপনি এখন আমাকে অর্ধেক টাকা অ্যাডভান্স করে দিয়ে যান, বাকিটা না হয় পরে দেবেন। মালা দেবিকার এই কথা শুনে খুবই খুশি হয়। সে সঙ্গে সঙ্গে চন্দনের কাছ থেকে নিয়ে আসা 12,000 টাকার মধ্যে 6,000 টাকা দেবিকাকে দিয়ে নিজের বিয়েতে ব্রাইডাল মেকআপের জন্য দেবিকাকেই ঠিক করে ফেলে। আসলে দেবিকা কোনো মেকআপ আর্টিস্ট ছিল না, সে চন্দনকে পছন্দ করত, কিন্তু তার ব্যবহার এবং কথাবার্তা এতই খারাপ, তাই সে নিজে থেকে চন্দনকে বিয়ের প্রস্তাব দিলেও চন্দন তাকে না করে দেয়। এই কারণেই সে চন্দন এবং মালার বিয়ে ভেস্তে দেওয়ার জন্য দিনরাত নানান রকমের প্ল্যান খুঁজতে থাকে। মালা ভালো মেকআপ আর্টিস্টের সন্ধান করছে জানতে পেরে দেবিকা নামি দামি সেলিব্রিটি মেকআপ আর্টিস্টের কাজের ছবি নিয়ে নিজের প্রোফাইলে দিয়ে দেয়, যাতে সে নিজেকে মালার সামনে মেকআপ আর্টিস্ট বলে প্রমাণ করতে পারে। এইসব কিছু না জেনেই মালা খুবই খুশি হয়ে দেবিকাকে নিজের বিয়েতে সাজানোর দায়িত্ব দিয়ে বাড়ি ফিরে আসে। তুই সত্যি সত্যি চন্দনের থেকে টাকা নিয়েছিস বিয়েতে সাজবি বলে? এটা তুই কিভাবে করতে পারলি মালা? চন্দন আর ওর বাড়ির লোক আমাদের এবার কি ভাববে বলতো? কেন কিছু ভাববে? আমি আমার হবু স্বামীর টাকায় সাজতে পারবো না? তুমি এসব নিয়ে এত ভেবো না তো। আর আমার মেকআপ আর্টিস্ট ঠিক করা হয়ে গেছে। কাকে ঠিক করলি দিদি? কত টাকা নিল? অযথা বেশি টাকা নষ্ট করিস না। জামাইবাবুর বাড়িতেও তো বিয়ের কম খরচা হবে না, তাই বলছি। আমি যাকে ঠিক করেছি সে খুব বড় মেকআপ আর্টিস্ট, এই শহরে অনেক বড় বড় লোকেদেরকেই সাজিয়েছে। আমি তো ওর কাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। তুই তোর বিয়েতে তোর মনের মতো করে সাজতে না পারলে আমারও খুব কষ্ট হতো। এবার তুই খুশি তো? দেখতে দেখতে মালার বিয়ের দিন এগিয়ে আসে। তারা সবাই সেদিন দেবিকার বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে থাকে। দেবিকা এত অদ্ভুতভাবে সেখানে আসে যে তাকে দেখে বিয়ে বাড়ির অনেকেই চমকে যায়। দেবিকা মালার কাছে বেশ কয়েকটা শর্ত দিয়ে তাকে সাজাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তা সাজানোও হয়ে যায়। সুযোগ বুঝে কাউকে কিছু না জানিয়েই মালার থেকে নিজের বাকি টাকাটা নিয়ে দেবিকা সেই বিয়ে বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায়। দেবিকা চলে যাওয়ার পর মালা আয়নায় নিজের মুখ দেখে একেবারে চিৎকার করে ওঠে, হে উপরওয়ালা, এটা কি হয়ে গেল? এটা কি সাজিয়ে দিয়ে গেছে আমাকে? আমার 12,000 টাকাটা এভাবে জলে গেল। এবার কি হবে? এখন যদি কেউ আমাকে দেখে ফেলে তাহলে আমাকে নিয়ে খুব মজা করবে। মালা চিৎকার শুনে প্রিয়া সেখানে চলে আসে। প্রিয়াকে দেখে মালা নিজের মুখ লুকিয়ে ফেলে। দিদি, তুই এমন চিৎকার করলি কেন? কি হয়েছে? আর তোর মেকআপ আর্টিস্ট কোথায় গেল? তুই এরকম মুখ ঢেকে দাঁড়িয়ে আছিস কেন? বল, আমার দিকে তাকাবি তো। সেই মেকআপ আর্টিস্ট বোধহয় চলে গেছে। তুইও চলে যা। যা বলছি। কেন দাঁড়িয়ে আছিস এখানে? শুধু শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বিরক্ত করিস না, যা। তুইও শুধু শুধু চিৎকার করে আর লোক জড়ো করিস না। আমাকে মুখটা দেখা। তোর চিৎকার বাবার কান পর্যন্ত গেছে। বাবা চিন্তা করবে। আমার দিকে তাকা বলছি। প্রিয়ার কথা শুনে মালা তার বোনের দিকে তাকায়। মালার মুখ দেখে প্রিয়া আঁতকে ওঠে। মালার মেকআপ আর্টিস্ট তাকে এত ভয়ানক ভাবে সাজিয়ে দিয়েছে যে সেটা দেখে প্রিয়া কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। আমি তোকে কিছু জিজ্ঞাসা করব না, তুই শুধু আগে তাড়াতাড়ি করে নিজের মুখটা ধুয়ে আয়। আমি সব ঠিক করে দিচ্ছি, তুই একদম চিন্তা করিস না। পারবি তো বোন? সত্যি বলছিস? আমার বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে না তো? দেখ আমাকে কত কালো সাজিয়ে দিয়েছে। আমি কি এতটা কালো দেখতে বলতো? কিছু হবে না, তুই তাড়াতাড়ি যা, আগে মুখটা ধুয়ে আয়। উপরওয়ালা হয়তো চেয়েছিল আমি আমার দিদির বিয়েতে নিজের হাতে দিদিকে সাজাবো। প্রিয়ার কথা শুনে মালা মুখ ধুয়ে চলে আসে। কিছুক্ষণের মধ্যে প্রিয়া মালাকে এত সুন্দরভাবে সাজিয়ে দেয় যে মালা নিজেই কল্পনা করতে পারে না। মালা এত এত মেকআপ আর্টিস্টদের কাজ দেখেছে, কিন্তু এরকম ভাবে সাজাতে কাউকে দেখেনি। আনন্দে মালার মন ভরে ওঠে। একটু আগে যেই মালা ভয়ে এবং দুঃখে কাঁদছিল, এখন সেই মালা আনন্দে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। সে বারবার করে তার বোনকে ধন্যবাদ বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে বরযাত্রীরা চলে আসে। মালা লক্ষ্য করে তার শাশুড়ি মা হাত ধরে তার মেকআপ আর্টিস্ট দেবিকাকে নিয়ে আসছে। এই তো সেই শয়তান মহিলা আমার কাছ থেকে 12,000 টাকা নিয়ে আমাকে জোকারের মতো সাজিয়ে দিয়ে গিয়েছিল। আপনারা একে কোথায় পেলেন?
তোমাদের বাড়ির পেছনের গেট থেকে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল এই মেয়েটা এখানে কিছু একটা শয়তানি করেছে, তাই ও পালিয়ে যাওয়ার আগেই আমি ওকে ধরে ফেলেছি। জয়া দেবী সবাইকে দেবিকার ব্যাপারে আসল সত্যিটা জানিয়ে দেয়। সবাই দেবিকাকে প্রচন্ড অপমান করে। দেবিকা মালার কাছ থেকে যত টাকা নিয়েছিল সবই তাকে ফেরত দিয়ে দেয়। দেবিকা সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে মালা এবং চন্দনের শুভ বিবাহ সম্পন্ন হয়।